দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর, আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল আদালতের পর্যবেক্ষণ। শেখ হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালেই তাঁর বিচার হচ্ছে, বিএনপি নেতাদের মন্তব্য, শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার মূল দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা নিয়ে ইসির বৈঠকে সিদ্ধান্ত। হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪, এখনও নিখোঁজ ২৭৯ জন। দেখছিলেন ক্রান্সেভেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতি ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু হয়। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। রায়ে শেখ হাসিনাকে ৩টি মামলার ২টি ধারাতে ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। এই মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলায় আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনা শ্রম কারাদণ্ড। এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে। অপর ২ মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। বিজ্ঞ আদালতের রায়ের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতিমান হয়েছে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্লট বা প্লট প্রদান করা বা গ্রহণ করা কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্টে যা দিয়েছে। এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। চলতি বছরের ৩১ জুলাই বিচার শুরু হওয়া এই মামলায় ২৩ আসামির বিরুদ্ধে ৩ মাসেই রায় ঘোষণা করেছে আদালত। এর আগে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের ফলে নজির সৃষ্টি হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন ভবিষ্যতের ক্ষমতাসীনরা, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল শেখ হাসিনা। হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালে আদালতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের মৃত্যু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ৯০ ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ। এতে বিএনপি নেতারা বলেন, ৯০-এর আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ আজও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সাহস যোগায়। নেতারা বলেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা
বিচারহীন থাকতে পারে না। বিগত দিনে শেখ হাসিনা আদালতে হস্তক্ষেপ করলেও তার বিচারের সময় আদালতে কেউ হস্তক্ষেপ করছে না বলেও দাবি এই বিএনপি নেতার। বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি। এ সময় অন্য নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। জামাতকে উদ্দেশ্য করে নেতারা বলেন, তারা কখনো এককভাবে ক্ষমতায় ছিল না, কিন্তু বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল, তাই বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা বেশি। বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে, কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে। এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার মিলনের 35তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। সকালে ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, ড্যাব ও ছাত্রদল। পরে স্মরণ সভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতন ও গণতান্ত্রিক আন্দোলনে ডাক্তার মিলন ছিলেন অগ্রপথিক। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও তা বারবার হোঁচট খেয়েছে। এদেশে আর কখনো স্বৈরাচার সরকার প্রতিষ্ঠার সুযোগ নেই বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলেই মিলনের স্বপ্ন পূরণ হবে। আগামীতে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ঘোষণা করেছেন, কিন্তু নির্বাচনের বিষয়েও অনেক বাধার সৃষ্টির চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো বাধাই এই নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন হবে ইনশাআল্লাহ, সময় মতোই হবে, এবং গণতন্ত্র ফিরে পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতি দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এর তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত রবিবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার সহ নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার মূল দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তবে তা মনিটরিং করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইউএনডিপি সহায়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধে কমিশন কাজ করবে বলেও জানান তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠক করে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। বৈঠকের পর কমিশন সচিব জানান, রাজনৈতিক দলগুলো আচরণবিধি যেন ঠিকমতো পালন করে। তফসিল ঘোষণার পর এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। অপপ্রচার রোধে সিআইডির প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি MTMCর অ্যাপ ব্যবস্থা করবে কমিশন। সব এলাকায় যেন নেটওয়ার্ক থাকে সেই বিষয়ে কোম্পানিগুলোর সাথে আলোচনা করে সক্ষমতা বাড়ানো হবে। আগামী 30 নভেম্বর মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, 22 জন সচিব সহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আরেকটি বৈঠকে ভোট কেন্দ্র প্রস্তুতি, ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল ও পরিচালনাগত কাজের নির্দেশনা দেবে কমিশন।
প্রিন্সিপালস যেগুলো আছে কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হাজারো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। পরিবার নিয়ে অপেক্ষায় থাকেন খাবার, সুপেয় পানি ও অন্যান্য সাহায্যের দিকে। সবচেয়ে ঝুঁকিতে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানা রোগে। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। খাবার টাবার দিয়ে যাইতেছে, সাহায্য করতেছে, তাকে এই বাচ্চারা খাওয়াইতেছি, রাখতেছি, তাহা জায়গা নাই, ঘুমানির জায়গা নাই, নিয়ে কষ্ট করি। ভয়াবহ আগুন সব কেড়ে নিল একমাত্র বুকের মানিককে আগলে রেখেছেন সারা বেগম। সব হারানোর চিন্তা বাদ দিয়ে এখন তার একটাই লক্ষ্য, অসুস্থ শিশুটিকে বাঁচানো। আমি বাবুরে নিয়ে ডায়রিয়া হাসপাতালে ছিলাম মহাকালী, পরে আমরা আবার এই রুমে থাকতাম, বুঝছেন। তো আমি সবকিছু রান্না বান্না করে রাইখা ওরা নিয়ে হাসপাতালে গেছি। ওর বাবা আমারে ভর্তি করে রাইখা আইসা পড়ছে, আয়া দিয়ে বাসায় আগুন লাগছে, সবকিছু ফিরে চাই গেছে, কিছু রাখতে ঋণে ঘরে টাকা ছিল 10,000 টাকা, হ্যাঁ ফুটে টুটে সবকিছু হয়ে গেছে। মহাখালী গুলশানের আকাশচুম্বী অট্টালিকা আর করাইলের টিনের চালের জরাজীর্ণ খুপড়ি ঘরের মাঝখানে ব্যবধান শুধু একটি লেকের। এই সামান্য দূরত্বের ভেতরেই লুকিয়ে জীবনমানের আকাশ পাতাল পার্থক্য। এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, মনে করুন যদি গুলশান বনানি আগুন লাগতো, বিমান ঘুরতো কয়েকটা, বুড়বুড় চতুর্থ বিমান পানি ছাড়তো, আর এত ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বিমান ছেড়ে একটা ফোঁটা পানি, বৃষ্টির মতো পানি এই জায়গায় ফেলাতে পারছে না। কে আঙ্গ গরিবের জন্য কি কোনো সহযোগিতা নাই সরকারের কাছে? বিত্ত বৈভবের অশুভ আতাত আর স্বপ্ন বেচা এই নিম্নয়ের মানুষগুলোর নিঃস্ব হওয়ার গল্পের নেপথ্যে কারা, এমন প্রশ্ন বহুদিনের। যখন ওই পাশে আগুন আসছে তখন আমরা এখান থেকে বের হয়ে একবারে মাঠে চলে গেছি। এখানে আর একবার লাগছিল, বাজারে একবার লাগছিল, এই পর্যন্ত 5-6 বার লাগছে। বই খাতা আমি কিচ্ছু নিতে পারি না, একটা কলমও না। সামনে মাসে 7 তারিখে আমার পরীক্ষা কি করে দিব? দিন যত যাবে নিঃস্ব মানুষগুলোর উৎকণ্ঠা বাড়বে আরো। ডায়রিয়া হইতে পারে, ঠান্ডা, জ্বর, এগুলা, কারণ ওরা হচ্ছে মানসিকভাবে বিপদগ্রস্ত এবং শারীরিক খাওয়া দাওয়া তাদের প্রপারলি হচ্ছে না। সহৃদয় মানুষের বাড়িয়ে দেওয়া সহায়তার হাতে এখন ভরসা সব হারানো মানুষগুলোর। গেল 2 বছরে 4 বার আগুন লাগলো এই করাইল বস্তিতে। প্রশ্ন হলো বারবার কেন লাগে এই আগুন, কারণ কি, এর পেছনে কে বা কারা দায়ী, সরকারই বা কি উদ্যোগ নিয়েছে? আগুনের খবর পেয়ে কেন ফায়ার সার্ভিসকে বারবার আটকে যেতে হয় পথে? মোটা দাগে এই কারণগুলি চিহ্নিত করা হয় সরকারি বেসরকারি পর্যায়ের নানা তদন্তে, কিন্তু তাতে কি বন্ধ হয়েছে আগুন? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় আরও 45 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও 279 জন নিখোঁজ বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার বিকেল 2:51 ওয়াংফুক কোট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী ওয়াংফুক কোটের ওয়াং চিয়ং হাউস নামের একটি ভবনে প্রথম আগুন লাগে। এরপর ওয়াং চিয়ং হাউসের 2 পাশে অবস্থিত আরও 2টি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। 22 ঘন্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কমপ্লেক্সের 8টি ভবনের মধ্যে 4টির আগুন নিয়ন্ত্রণে এলেও বাকি অংশের আগুন সম্পূর্ণ নেভাতে আজ সারাদিন লেগে যেতে পারে বলে জানিয়েছে দমকল বাহিনী। আগুন নেভাতে প্রায় 800 জন জরুরি সেবা কর্মী অভিযান চালাচ্ছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে 2টি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শককে গ্রেফতার করা হয়েছে। নির্মাণ কোম্পানির এসব কর্মকর্তা মারাত্মক গাফিলতি করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর হয়ে ভুটানে রওনা হয়েছে ট্রান্সশিপমেন্ট পণ্যের চালান। রাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে ভুটানে ট্রানজিট চালানোর 20 ফুট দীর্ঘ কন্টেইনার বহনকারী ট্রেলারটি বিশেষ ব্যবস্থায় বুড়িমারির উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ ও ভুটানের মধ্যে 2023 সালের 22 মার্চ সই হওয়া চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলকভাবে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে প্রায় 2 মাস আগে। থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে প্রায় 6,500 কেজি পণ্য রয়েছে। কোনো সমুদ্র বন্দর না থাকায় তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করে থাকে দেশটি।
চালানটিতে রয়েছে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট, অরেঞ্জ জুসের মতো বিভিন্ন পণ্য। 684 কিলোমিটার সড়ক পথে পাড়ি দিয়ে বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে শিলিগুড়ি দিয়ে ভুটানে পৌঁছাবে চালানটি। আধিপত্য বিস্তারকে ঘিরে রাঙ্গামাটি কাউখালীতে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও 4 জন। বুধবার সন্ধ্যায় কাউখালী ও রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম রাইসাবিলি নামের এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে গোলাগুলির ঘটনায় তারা 1 জন নিহত ও 4 জনে আহত হবার খবর পেয়েছেন। স্থানীয়রা জানায়, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও প্রসিদ্ধ গ্রুপপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মধ্যে আধিপত্য নিয়ে গুলি বিনিময় হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে ইউপিডিএফ এর নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লার্মার দল নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। এই সময় উভয় দলের মধ্যে প্রায় 150 রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই জয় পরাজয় নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চরম বিশৃঙ্খলার জেরে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। জারি হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে স্থল নৌ বিমানবন্দরগুলো দিয়ে দেশ ছাড়ার সুযোগ। ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে অভ্যুত্থানকারী সেনা সদস্যদের মুখপাত্র জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা আর জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশকে অস্থিতিশীল করার অব্যাহত অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণাও এসেছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সাংবিধানিকভাবে সবকিছু স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ। বাতিল করা হয়েছে সদস্য সমাপ্ত নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম। জানানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে প্রেসিডেন্ট উমারো কিসোকা এমবালোকে। নিরাপত্তা খাতিরে সেনানিবাসের ভেতরে গৃহবন্দী রাখা হয়েছে তাকে। গত রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর জয় পরাজয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা। বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে গোলাগুলি হয়েছে নির্বাচন কমিশন কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের এলাকায়। ক্রিকেট টেস্টের পর এবার টি-20। চট্টগ্রামে আজ শুরু বাংলাদেশ আয়ারল্যান্ডের টি-20 সিরিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে 3 ম্যাচ সিরিজের প্রথমটি। সফরকারী আয়ারল্যান্ডকে 2 টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগাররা লাল বলের লড়াই শেষে 2 দল নামছে সাদা বলে 20 ওভারের ম্যাচে। টি-20 সিরিজেও জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ আইরিশদের বিপক্ষে। সফলভাবে সিরিজটা শেষ করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকে এগিয়ে যেতে চান টাইগার কোচ। সে লক্ষ্যে শিষ্যদের অনুশীলনে প্রস্তুত করেছেন ফিল সিমন্স। তবে টি-20তে জায়ান্ট কিলার আয়ারল্যান্ড নিয়মিত এই বড় দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ হয়ে থাকে আইরিশরা। সাগরিকার এই মাঠে সর্বশেষ টি-20 সিরিজের অভিজ্ঞতাটাও সুখকর নয় বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা, তাই এই সিরিজে চ্যালেঞ্জ থাকছে লিটন দাসের দলের। তাছাড়া বিসিবি নির্বাচিত দল নিয়ে অসন্তুষ্টি আছে টাইগার ক্যাপ্টেনের। শামীম পাটোয়ারিকে দলে নিতে চেয়েছিলেন লিটন, কিন্তু দল ঘোষণার আগে অধিনায়কের সাথে আলোচনা করেননি নির্বাচকরা, অভিযোগ তার। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। জয় ও পুতুলের 5 বছর আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল আদালতের পর্যবেক্ষণ। শেখ হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালেই তাঁর বিচার হচ্ছে, বিএনপি নেতাদের মন্তব্য। শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার মূল দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা নিয়ে ইসির বৈঠকে সিদ্ধান্ত। হংকংকে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 44, এখনও নিখোঁজ 279 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।